আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ অপরাধ করে থাকলে তার দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিনা তাও নিশ্চিত নন বলে জানান মন্ত্রী। এদিকে এমপি আনার হত্যার বিচার আইন অনুযায়ী হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আমাদের বঙ্গবন্ধু শীর্ষ বক্তৃতা প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তির দায়ে পুলিশ বাহিনী নেবে না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। বেনজির আহমেদ দেশ ত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি অবগত নন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি। সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আনারুল আজিম আনার হত্যার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে, এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজেই এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। এদিকে এমপি আজিম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন জড়িতদের মধ্যে সিয়াম নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঘটনা তদন্তে ডিবি 4 সদস্যের একটি দল নেপালে পৌঁছেছে। সকালে বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেফতারের কথা শুনেছেন। এই হত্যার সঙ্গে জড়িত অনেকেই নেপালে কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়ে তদন্ত করতে যাচ্ছে তার দল। তিনি বলেন, ইন্টারপোলে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে। আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি, এবং তারা যদি থাকে তাহলে তাদের জন্য তারা গ্রেফতার করে, এটা আমরা হয়তো অনুরোধ করেছি। প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেনি হাজারো কর্মী। কেউ কেউ এখন ধারণা দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোতে। অনেকে ফিরে গেছেন বাড়িতে। যারা যেতে পারেনি তাদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাইরা। এদিকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শরীয়ত খানের রিপোর্ট। সহায় সম্বল সব শেষ করে ভিসা পেয়েও টিকিটের অভাবে যাওয়া হলো না স্বপ্নের মালয়েশিয়া। গেল কয়েকদিন বিমানবন্দরে কাটিয়ে সব আশা শেষ হয় শুক্রবার রাতেই। মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেকেই রয়ে গেছেন রাজধানীতে। শনিবার সকাল থেকে ধর্ণা দিচ্ছেন রিক্রুটিং এজেন্সিগুলোতে। দুপুরের দিকে একটি এজেন্সিতে গেলে দেখা যায় কয়েকজন কর্মী এসেছেন সেখানে, তবে ক্যামেরা দেখেই চলে যান তারা, কারণ ক্যামেরার সামনে কথা বললে হয়তো টাকাটাও ফেরত পাবেন না। এজেন্সির কর্মকর্তারা জানান, তারা এবার প্রায় 600 কর্মীর ভিসা করেছেন, কিন্তু টিকিট না পেয়ে তাদেরও 160 জন যেতে পারেননি। তবে এজন্য দুদেশের সরকারকে দায়ী করেন তারা। বাংলাদেশ সরকার, মালয়েশিয়ান সরকার মিলে যদি এটাকে একটু এক্সটেন্ড করে দেয়, তাহলে হয়তো বাংলাদেশের জনগণ উপকৃত হবে। যারা যেতে পারেননি তাদের সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ 30,000-এর বেশি বললেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা মহাসচিব জানান, টিকিটের জন্য 3 থেকে 4,000 কর্মী যেতে পারেননি। যারা যেতে পারেনি তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। কালকে রাতের পরে তো আর
কার কত লোক দেয়নি এগুলো কোনো তথ্য আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারিনি। সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছিল, সেটা কোনো উত্তর আসেনি। এখন আবার করতেছে বাড়ানোর জন্য, বাড়াবে কিনা সেটা জানি না। যাদের গাফিলতিতে কর্মীরা যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। মানুষকে নিয়ে ছিনিমিনি ফেলা করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করব। সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকার পরিবর্তে ৬ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি কর্মীরা। এখন টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনতে হবে এই হাজারো কর্মী। শরীয়ত খান, RTV, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এটি সীমান্তে ৫টি উপজেলা প্লাবিত হয়েছে এবং সিলেট শহরেও পানি প্রবেশ করেছে। এরই মধ্যে নগরীর ৪,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট। ঘরবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জে পানি কমলেও মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে বৃষ্টিপাত কমে আসায় ঢলের প্রভাব কমে এসেছে। এতে বন্যা কবলিত কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে সিলেট শহর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, বিশ্বনাথ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগ বেড়েছে দুর্গতদের। 3 দিনের বাদে কোনো কাম কাজে যাইতে পারি নাই। বাসাত বইয়া বইয়া রেন করি খাই, অন বাচ্চা লইয়া পড়ছি বিপদের মাঝে কি করবো? পানি ভরে আছে গা, এখন তো আমরা চলবার পথ নাই, খাইবার পথ নাই, এখন আর আনতে পারি না। চুলা গুলা সব পানি চলে। পানি তো সমস্যা, অতটুকু পানি ঘরের মাঝে রান্না করা যায় না, খাওয়া যায় না, সব তো পানির তলে। এখন আমরা আর চলার মতন, এখন আমরা ঘরে ঘরে মরার অবস্থা। আমরা আছি 6 জন। এই অবস্থায় সিলেট নগরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। কতটুকু বৃষ্টি হয় তার উপর নির্ভর। আজকে সুন্দর দিন, আজকে আসামেও আজকাল বৃষ্টি একটু কমছে, আশা করা যাচ্ছে যে আগামীতে কমে যাবে। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, বলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি কিছুটা কমেছে। তবে সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে আছে বাসিন্দারা। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৬০ সেন্টিমিটার বাড়ায় কামালপুর ইউনিয়নের ৫০ মিটার এলাকায় ধস সৃষ্টি হয়েছে। এতে আবারও নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। নুসরাত জাহান সিন্থি, RTV। ঘূর্ণিঝড় রেমাল ও বৃষ্টি পরবর্তী সময়ে অতি অস্থির হওয়া কাঁচা বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। এক রাতের ব্যবধানে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে নতুন করে দাম বেড়েছে আলু ও পেঁয়াজের। আমদানিতে ঘাটতি না থাকলেও কোরবানির ঈদের অজুহাতে বাড়তি দাম মশলার। আমিষের ঘাটতি পূরণ করা ডিমেও নেই স্বস্তি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল আর বৃষ্টির অজুহাতে ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে যায় কাঁচামরিচের দাম। তবে কয়েকদিন এভাবে চলার পর এক রাতেই আবার কেজিতে কমেছে ১০০ টাকা। কারণ বাজার নর্মালি প্রতিদিন ৫ থেকে ৬ টাকা আসে, আর যেদিনকে বেশি হয় সেটা ওই যে অন্য জায়গাগুলো, তখন বাজার ঢুকে গেলে তখন বাজারটা কমে যায়। আর নর্মালি ওটাতে থাকলে সিচুয়েশন যে ৫ টাকার ভিতরে আসে তাহলে দাম সময় সময় থাকে, ৫ টাকা থেকে 2 টাকা কম আসে তাহলে 120 টাকাটা 180 টাকা হয়ে যায়। একদিন হয় 10 টাকা বেশি আর একদিন 50 টাকা বেশি। পড়তির দিকে সবজির দামও 30 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। পটল বেচতেছি 30 টাকা কেজি, বটবটি বেচতেছি 60 টাকা কেজি, তারপর বেগুন বেচতেছি 60 টাকা কেজি। শুধু সবজির বাজার চিন্তা করলে হবে না তো, কিন্তু অল ওভার সেন্সে বাজার প্রাইস অনেক হাই, এটাকে কন্ট্রোলে আনার ব্যবস্থা করা উচিত। তবে কোনো কারণ ছাড়াই কেজিতে 5 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা রসুনও। আলু বেচতেছি 60 টাকা কেজি, পেঁয়াজ বেচতেছি 80 টাকা কেজি। তো আমদানি থাকলে দাম কমতো, কিন্তু মাল কম বাজারে, এই জন্য দাম বেশি। বাজার যেভাবে আমাদেরকে খাওয়ায় আমরা সেভাবেই খাই। বাজার কন্ট্রোল করতেছি, বিভিন্ন যাদের দায়িত্ব আছে যারা, আসলে ওইভাবে কন্ট্রোল হয় না। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও খোরা অজুহাতে গেল 2 সপ্তাহ ধরেই আকাশ ছোঁয়া সব ধরনের মশলা। কারণ আসলে যারা এলসি করে তাদের কাছে সবকিছু
তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, ডলার সংকট, কস্টিং, জ্বালানি তেল, বিভিন্ন অজুহাত দেখাইতেছে, দিনকে দিন দাম বাড়াইতেছে। কোরবানির বাকি আছে আর 2 সপ্তাহ, দেখা যাচ্ছে মশলার দাম বাড়ার আরো শঙ্কা আছে। সরবরাহ ভালো আছে কিন্তু দাম বাড়তেছে। 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে লাল ডিম, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে গরমের কারণে, তার কারণে ডিমের দাম বাড়তি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আসছে বাজেটে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলো, এবার তা 15% করা হচ্ছে। এদিকে বৈধ টাকার কর 25 থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা করেছে সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIBর মতে সরকারের এমন সিদ্ধান্ত অসাংবিধানিক, বৈষম্যমূলক ও দুর্নীতি সহায়ক। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় 15% কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারি কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। অর্থ পাচার ঠেকাতে এমন সিদ্ধান্ত বলে জানায় মন্ত্রণালয়। তবে একে নেতিবাচক হিসেবেই দেখছে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অর্থনীতিবিদ MM আকাশ মনে করেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কারণে সরকারের রাজস্ব আদায় বাড়বে না, বরং কমবে। যে অন্যায় করলো তাকে আপনি সুযোগ দিলেন, আর যে ন্যায়সঙ্গত তা কাজ করলো তাকে আপনি পানিশমেন্ট করলেন, তাহলে কোনো ক্রমেই তো এটা অর্থনৈতিক নৈতিকতার মধ্যে পড়ে না। কালো টাকা করাটাই সাদা রাখার চেয়ে লাভজনক। এই জিনিসটা তো হোল অর্থনীতির জন্য একটা রং সিগন্যাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ অবৈধ উপার্জনকেই উৎসাহিত করবে। বৈধ আয়ে 30%, বিপরীতে অবৈধ আয়ে 15% কর। এমন সিদ্ধান্ত কোন নৈতিকতার ভিত্তিতে, সে প্রশ্নও রাখেন তিনি। শুধুমাত্র বৈষম্যমূলক স্বাভাবিক বিবেচনা সেটা না, এটা হচ্ছে নৈতিকতা বর্জিত বৈষম্যমূলক। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, অবৈধ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত তার। অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক ব্যবস্থা হওয়া সত্ত্বেও এটা যেটা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এই পথ থেকে সরকারের সরে আসা উচিত। NBR এর তথ্য মতে 10% কর দিয়ে 2020-21 অর্থ বছরে 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করেন। এতে আদায় হয় 2,064 কোটি টাকার রাজস্ব। আর 2021-22 অর্থ বছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগও দেয়া হয়েছিল। তবে কেউই সরকারের দেয়া এই সুযোগ নেননি। নাজিব ফরাজি, RTV, ঢাকা। জামালপুরের নকশিকাঁথা সহ অন্যান্য যে উদ্যোগগুলো গ্রহণ করছে ছোট ছোট উদ্যোক্তাদের, তাদের জন্য এইবার বাজেটে যেন একটা বরাদ্দ রাখে। প্রত্যেকটা ব্যবসায়ী যেভাবে অধিক মুনাফার আশায় যে কৃত্রিম সংকটটা তৈরি করবে, এটা এখন থেকেই তৈরি করবে। এই বাজেটের আগেই সরকার এখন থেকেই পদক্ষেপ নেয়, আর এখন থেকে পদক্ষেপ নিলে আমাদের কোনো জিনিস দাম বাড়বে না। এখন পর্যন্ত আমরা যা পাচ্ছি এইভাবে থাকলে জনগণ খুশি, দোকানদার খুশি, সবাই খুশি। কৃষক বান্ধব বাজেটটা আসলে আমাদের দরকার, এটাই চাই যেন সার, বীজ, কীটনাশকের দাম কম থাকে। সরকার যেন এই বছরে কৃষকদের জন্য একটু ভর্তুকি দেয়, আমরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। দাম বৃদ্ধির কারণে অনেক ফার্ম এখন বর্তমানে বসে আছে। সামনে যদি পোলট্রি ক্ষেত্রে যদি সরকার বাজেটে যখন ভর্তুকি দেয়, তাহলে দেখা যাচ্ছে ব্যবসার গতিটা আবার হয়তো ফিরে আসবে। আবার সাবেক IGP বেনজির প্রসঙ্গ। সাবেক IGP বেনজির আহমেদের দুর্নীতির খবর আগেই গণমাধ্যম জানত, কিন্তু ভয় প্রকাশ করার সাহস পায়নি উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যম বিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছেন। এ সময় স্পিকার শ্রী শারমিন চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সন্ধ্যায় রাজধানী গুলশানে ঢাকা ক্লাবে নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত সম্মাননা প্রদান আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। AR বাদলের রিপোর্ট।
অনুষ্ঠানের শুরুতে 25 বছর পার হওয়া 2টি এবং 50 বছর অতিক্রম করা 4টি পত্রিকাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়েছে। I would like you to make sure, and that will be our request, that make sure things that you're saying are based on scientific evidence and facts. As long as it supports by the factually correct information and scientific evidence, say anything and everything you want to say it. প্রধান অতিথির বক্তব্যে শিরিন শারমিন চৌধুরী বলেন, সরকারের মতো দেশের অগ্রগতিতে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে জনমত গঠন করা এবং জনগণকে ইনফর্ম ডিসিশন নেয়ার সেই সক্ষমতাটা তৈরি করা, সেই জায়গাগুলো থেকে যেন আমরা সরে না যাই। কাজী কনভেনশনাল যে উইজডম অফ প্রমোটিং হিউম্যান রাইটস, রুল অফ ল, সেই জায়গাগুলোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে, আমরা যেই ট্রেন্ডেই কাজ করি না কেন বা এগিয়ে যাই না কেন। তবে গণমাধ্যম মালিকদের পক্ষে ডেইলি স্টার সম্পাদক গণমাধ্যম আইন নিয়ে সমালোচনা করে তা বাতিলের দাবি জানান। 9 laws already exist. If I may be totally mistaken, but I don't think there are 9 laws against smuggling, against money laundering. Why are there 9 laws against the media? And this is the truth. এ সময় বেনজিরের মতো ব্যক্তিদের সংবাদ প্রকাশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকদের কি না করতে পারত, এবং ওই সময় সে যদি করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্য ভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল যারা হেড হয়, পার্টিকুলারলি ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তারা এত ক্ষমতাধর হয় যে তারা সরকারের না অজ্ঞাতেই তারা কিন্তু সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। এবং এই বেনজিরের example is a startling example where we in the media knew most of these things but we didn't have the guts to report. আর বাদল, RTV, ঢাকা। দেশে লুটের সাম্রাজ্য তৈরি করে দুর্নীতির বিরুদ্ধে রাগঢাক সাধারণ মানুষের সাথে সরকারের আরেক প্রতারণা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম চলছে জানিয়ে ফখরুল বলেন, জয় না আসা পর্যন্ত এ লড়াই চলবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ আত্মপরিচয় 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল। কেউ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই। এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছেন না। টানা তৃতীয়বারের মতো ভারতের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী 350টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে ভারতের অন্তত 4টি গণমাধ্যম। এতে বলা হয়, লোকসভার 365 আসনে জয় পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অপরদিকে 142টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের। বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী লোকসভা নির্বাচনে এনডিএ জোট 371 ও ইন্ডিয়া জোট 125 আসনে জয় পেতে পারে। তবে এনডিএ জোটের সর্বাধিক আসন জেতার সম্ভাবনার কথা বলেছে স্থানীয় গণমাধ্যম জান কি বাত। তাদের ফলাফল বলছে 392টি পর্যন্ত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের।
তবে রিপাবলিক টিভি পিমার্ক বলছে এনডিএ ৩৫৯ আসনে এবং ইন্ডিয়া জোট ১৫৪ আসনে জয়লাভ করবে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট সরকার গঠন করতে চাইলে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হবে। তাই সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে কে জিতছে তা চূড়ান্তভাবে বলা যাবে ৪ জুন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। বিনয়ামিন, RTV। দক্ষিণ আফ্রিকা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। শনিবার ৯৯% ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ANC পেয়েছে মাত্র ৪০% ভোট, যার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার তুলনায় অনেক কম। এদিকে বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে ২১% ভোট। অপরদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার তৈরি নতুন দল MK পার্টি পেয়েছে ১৪% ভোট। তবে দেশটিতে যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ANC। ধারণা করা হচ্ছে বেকারত্ব, দারিদ্রতা, অবকাঠামো অবনতি ও দলের মধ্যে ভাঙনের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের সমর্থন ধীরে ধীরে কমে গেছে। গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্রবার ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েল এক বিবৃতিতে জানায়, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘন্টায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এদিকে ৭ অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ও আহতের সংখ্যা ৮২,০০০ ছাড়িয়েছে। ক্রিকেট। সময়ের কাঁটায় টি-20 বিশ্বকাপে পর্দা উঠছে কাল। আনন্দ উদযাপনের পাশাপাশি বিদায়ের রাগিনী রয়েছে এই আসরে, কারণ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত এই আসরটিতে হতে পারে সাকিব, রোহিত, ওয়ার্নার সহ বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ টি-20 বিশ্বকাপ। নাজমুস সাকিবের রিপোর্ট। টি-20 মানেই ব্যাটে বলে উত্তাপ ছড়ানো। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব মঞ্চে উত্তাপ ছড়াতে তরুণ ক্রিকেটারদের উপরেই ভরসা রাখে দলগুলো। তবে এর মাঝেও বুড়ো হাড়ের ভেলকি দেখাতে মুখিয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। লাল সবুজ জার্সিতে এবারে বিশ্বকাপটি শেষ আসর হতে পারে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের। দেশসেরা অলরাউন্ডার সাকিব একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টি-20 বিশ্বকাপের প্রথম আসর থেকেই টাইগারদের প্রতিনিধিত্ব করছেন। ৩৭ বছরের সীমানা পেরোনো মিস্টার ৭৫ ৩৬ ইনিংসে ৪৭ উইকেট নিয়ে অবস্থান করছেন সীমিত ওভারের বিশ্ব আসরের উইকেট শিকারীর তালিকায় সবার শীর্ষে। ব্যাট হাতে করেছেন ৭৪২ রান। এবারের আসর থেকে টি-20 আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে পারেন এই অলরাউন্ডার। টাইগারদের টি-20 দলের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ২০০৭ সালে টি-20 বিশ্বকাপে অভিষেক হলেও ৩৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার খেলেছেন মাত্র ২৬ ম্যাচ, যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ৩৬৩ রান আর বল হাতে নিয়েছেন ৮ উইকেট। সাইলেন্ট কিলার খ্যাত এই অলরাউন্ডারের টি-20তে ব্যাটের ঝলক বিশ্বকাপের পর হয়তো আর দেখা যাবে না। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম সফল খেলোয়াড় ভারতের ৩৭ বছর বয়সী অধিনায়ক রোহিত শর্মা, ৩৫ বছর বয়সী বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাদের জন্য এবারে টি-20 বিশ্বকাপ হতে পারে শেষ আসর। বর্তমান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ৩৬ বছর বয়সী অলরাউন্ডার মঈন আলী ও অস্ট্রেলিয়ার ৩৮ বছরের ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন টি-20কে বিদায় জানানোর সম্ভাব্য তালিকায়। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।